বাংলাদেশের বাণিজ্যের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসা আছেন সামির গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, ডানে রয়েছেন ঢাকা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার মোহাম্মদ আজিজ খান, সম্প্রতি অষ্টম জাতীয় পে কমিশনের সুপারিশ ঘোষণা করা হয়েছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবং এটি বাস্তবায়িত হলে সরকারের খরচ বাড়বে 25,000 কোটি টাকা এবং এর জন্য সরকারকে হয়তো ব্যাংকের দ্বারস্থ হতে হবে। সো এর ফলাফলটা কি হতে পারে বলে মনে করেন আপনি সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে? ধন্যবাদ। খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন আমার জন্য, কারণ আমি অর্থনীতিবিদও না, আবার সরকার ভাইয়ের মতন ব্যাংকারও না। আমি নিজে মনে করি যে বাংলাদেশে একটা যদি আমরা সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই, তাহলে পরে তারা যারা সেটাকে ধরে রাখে, দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, দি ব্যুরোক্রেটস, তাদের একটা আয়টা সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এবং আমি মনে করি যে সবচেয়ে বেশি এখন যেই বেতন স্যালারি দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা, আর সর্বনিম্ন 10,000 টাকার মতন, সেটাও কম। আমি মনে করি যে তাদের কর্মক্ষমতা বাড়ানোর প্রয়োজন খুব বেশি, তাদের এবিলিটিটা অনেক বাড়ানো উচিত। কিন্তু নিশ্চিতভাবে এই 25,000 কোটি টাকা কিছুতেই বাংলাদেশের এত বড় বাজেটের উপরে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আজকে, যেখানে আপনি দেখছেন যে রেমিটেন্স প্রায় $20 বিলিয়ন মতন, আপনার এক্সপোর্ট হচ্ছে $30 বিলিয়ন মতন, আশা করা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে 50 বিলিয়নের দিকে যাবে। বাংলাদেশের জিডিপি যেখানে এরকম এই 6-7% হারে বাড়ছে, সেখানে এই পে কমিশন আরেকটু উদারতা দেখাতে পারত বলে আমার মনে হয়। কারণ আমি নিজে মনে করি যে মুক্তবাজার অর্থনীতিতে মেরিটোক্রেসিকে ধরে রাখতে হলে সরকার, যারা নাকি আমাদের রেগুলেটর, যারা আমাদেরকে দেখবেন যে আমরা ঠিক পথে চলি কিনা কিংবা দেশের জনগণকে নিয়ে উন্নয়ন হচ্ছে কিনা, এই ভাবনা চিন্তা যাদের মনের ভিতরে থাকবে, তাদের মন যদি সবসময় ছোট হয়ে থাকে কিংবা অন্য কোনো চিন্তা দ্বারা ক্লাউডেড থাকে, তাহলে পরে তারা অত সুন্দর করে চিন্তা করতে পারবে না। কাজে আমার মতে এটা খুব ন্যায্য হয়েছে, খুব ভালো হয়েছে। ইকোনমিস্টদের অনেকেই বলছেন যে এতে মূল্যস্ফীতির চাপটা বাড়বে এবং ফলে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ যারা আছেন তারা হিমশিম খাবেন। দেখেন, বাংলাদেশ একটা ক্রস রোডে আছে, যখন নাকি মূল্যস্ফীতি আমার জানা মতে ওয়ান অফ দি লোয়েস্ট। এই মুহূর্তে 6%-এর মতন মূল্যস্ফীতি বাংলাদেশে। বাংলাদেশের রিজার্ভ $22 বিলিয়ন উপরে। আজকে বাংলাদেশ ব্যাংকের যদি মন খুলে সত্যবাদিতার সাথে কথা বলে, তাহলে তারা বলবে যে তাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে তার একটা অসুবিধায় আছে। এত বেশি ফরেন এক্সচেঞ্জ হয়ে গেছে যে তারা টাকা হারাচ্ছে। বাংলাদেশের ইনফ্লেশনকে যদি আপনি কাউন্ট করেন, সেটা সহ এবং আমেরিকার ইনফ্লেশনকে যদি কাউন্ট করেন, তাহলে বাংলাদেশ টাকা হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড বাই অ্যাবাউট 10%। মানে এমনিতে 2-3% অ্যাপ্রিসিয়েট করেছে বাংলাদেশ টাকা, কিন্তু সেটার সাথে তো আপনার ইনফ্লেশনের ডিফারেন্স তো ধরতে হবে। যে আমেরিকাতে ইনফ্লেশন হয়েছে অলমোস্ট 1%, আমাদের ইনফ্লেশন হয়েছে 6%, তাহলে তো 5% ওখানেও আমাদের টাকা অ্যাপ্রিসিয়েট করেছে। তো যেখানে 8% টাকা অ্যাপ্রিসিয়েট করছে উইথ ইউএস ডলার্স, সেই ইউএস ডলার কিন্তু আবার ইউরোর সাথে স্ট্রং হচ্ছে, জাপানিজ ইয়েনের সাথে স্ট্রং হচ্ছে। তাহলে আমাদের ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, আজকে কারেন্ট অ্যাকাউন্টে আমাদের সারপ্লাস। এই ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন কিন্তু উন্নত দেশগুলিতেও দেখা যাচ্ছে না। বাজেট ডেফিসিট ডে বাই ডে কমে যাচ্ছে, আমাদের অন্যের উপর নির্ভরশীলতা কমে যাচ্ছে। আমরা আজকে বাংলাদেশে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেই প্রজেক্টগুলো দ্বারা বাংলাদেশের উন্নয়ন সার্টেন হবে, সেই সমস্ত প্রজেক্ট নিজেরাও করার সাহস করছি। পদ্মা ব্রিজ যেরকম নিজেরা করার সাহস করছি। বাংলাদেশে আজকে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেগুলো করার জন্য বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ সরকার যেভাবে 10,000 11,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করতে পেরেছে, সেই সাথে এখন যদি এই রোড ঢাকা চিটাগং হাইওয়ে করতে পারে, গাজীপুরের সাথে কানেক্টিভিটি করতে পারে, মেট্রো রেল করতে পারে, তাহলে পরে আপনার এইগুলো রেগুলেশন এর প্রয়োজন। এক্সপোর্ট প্রসেসিং জোন হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, আমরা নিজেরা হাইটেক পার করার চেষ্টা করছি। এই যে একটা দ্বার প্রান্তে আছি বিরাট বড় উন্নয়নের, সেটা ধরে রাখবে কারা? যারা ধরে রাখবে তাদেরকে যদি আমরা পয়সা টয়সা না দিতে চাই, তাহলে তো মন বড় করতে হবে,
কর্মক্ষমতা বাড়াতে হবে এবং একই সঙ্গে সার্ভিসটা আদায় করে নিতে জানতে হবে। জি জি নিশ্চয়ই। আব্দুল্লাহ সরকার সেই বিষয়ে বলতে হবে, আমি তো সম্পূর্ণ একমত ওনার সাথে যে যেটা বাড়ানো হয়েছে সেটা আপনার আরো বাড়ানো যেতে পারতো। তবু আমি মনে করি যেটা একটা মানে মানে সময় উপযোগী একটা স্টেপ বলতে হবে এটাকে। আপনি দেখেন এই যদি যারা সিভিল সার্ভেন্ট তারা কিন্তু মেইন মানে ড্রাইভিং ফোর্স অফ দি ইকোনমি, যারা রেগুলেশন যারা করবে, যারা বিদেশের সাথে বিভিন্ন ব্যবসায়িক নেগোসিয়েশন করবে, বিভিন্ন প্রজেক্ট নেগোসিয়েশন করবে, ওই পর্যায়ে যদি সত্যিকার অর্থে উপযুক্ত ব্যক্তিত্ব না থাকে তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নেগোসিয়েশনে গিয়ে অনেক দুর্বল হয়ে যাওয়া, দুর্বল হয়ে পড়ে আছি আমরা। কিন্তু এটা মেইন কারণ হচ্ছে আপনার যেহেতু আমাদের যে সিভিল সার্ভিসের যে টাকাটা সেটা করা বেতনের জন্য সেটা এতই অপ্রতুল ছিল যে ভালো ভালো মেধা সম্পূর্ণ বেশি লেভেলে কিন্তু এদিকে সব প্রেফারেন্স দিতে লাগে এদিকে আসার জন্য। তো ডক্টর ফরহাদ সাহেব যে প্রস্তাবটা দিয়েছেন আমি সম্পূর্ণভাবে ওনার সাথে একমত। উনি নিজেও বলছেন যে মেধাকে এখানে অ্যাট্রাক্ট করার জন্য এটা করা হয়েছে। আসলে আমাদের যে সমস্ত যারা আজিজ সাহেব বললেন যে আমরা যে সময় এমন এক দ্বার প্রান্তে পৌঁছে আছি, সেখানে যে আমাদের যারা রেগুলেট করবে, যারা আমাদের ফ্যাসিলিটেট করবে, তারা যদি মেধাসমূহ লোক না হয় তাহলে কিন্তু আপনার আর তারা তো মন্দির ছোট থাকে, তাহলে কিন্তু সত্যিকার তারা দে ক্যানট গিভ প্রপার সাপোর্ট টু আস। আমাদের যে ডেভেলপমেন্টের যে প্রসেস বা ডেভেলপমেন্টের যে এট দ্য সেম টাইম এই মোটিভেশনটাও থাকা দরকার যে আমি সিভিল সার্ভিসে যাব কিন্তু আমি আব্দুল্লাহ সরকার বা মোহাম্মদ আজিজ খান হতে যাব, সেটা কিন্তু সেটা তো বেশি হয়ে যাবো আবার। কিন্তু সবাই যদি একভাবে চিন্তা করা উচিত না। আমিও আমার কথা আপনি বলতে পারেন না, আজিজ খান ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি এটা সুন্দর একটা স্টেপ নিয়েছে, তো এটাকে আরো উত্তরোত্তর আর বাড়ানো দরকার মনে করি, যাতে আমরা ভালো ভালো ছেলে, ভালো ভালো যারা মেধাসম্পন্ন ব্যক্তি। তারপর মনে করেন একটা উদাহরণ দিচ্ছি আমি, যখন আমরা দেখি যে আবুধাবিতে কোনো একটা মিনিস্টার আসলো, দেখা যাচ্ছে ডক্টর অমুক, হি গট হিজ ডিগ্রি ফ্রম অক্সফোর্ড অথবা কেমব্রিজ বা হার্ভার্ড থেকে আসছে, ওই চোখের সাথে যদি আমাদের যে যারা সেক্রেটারি লেভেলে যারা লোকজন আছে তারা যদি অ্যাটলিস্ট কাছাকাছি মেধাসম্পন্ন না হয়, তাহলে যখনই আপনি ওনাদের সাথে এই নেগোসিয়েশন টেবিলে বসবেন তখন কিন্তু আপনি হেরে যাবেন। কিন্তু যেহেতু তারা যে আর্গুমেন্টের কথা বলে, যে তারা যে যুক্তিপূর্ণ কথাগুলো বলবে, তখন আপনি দেখা যাবে যে আপনি প্রথমে গিয়ে তো নার্ভাস হয়ে যাবেন, যেহেতু জানাশোনা ব্যক্তি, তার সাথে আমি বসে কথা বলবো। কাজেই ওই সব গ্যাপগুলোকে পূরণ করতে হলে কিন্তু আমাদের যেটা পাকিস্তান পিরিয়ডে আমাদের যেমন ভালো ছেলেবেলেগুলো কিন্তু সিএস পরীক্ষা দিতে এবং সিএসপি পিএফএস এই সমস্ত সার্ভিস চলে যেত, কিন্তু তখন কিন্তু আপনার অনেক স্ট্রং ছিল এটা। কিন্তু বর্তমানে আমি মনে করি আমাদের কোয়ালিটি অফ সিভিল সার্ভেন্ট বোধহয় কিছুটা হলেও, যেহেতু এখানে ভালোই নাই, মানে কম্পেনসেশন প্যাকেজ নাই, ভালো ভালো ছেলেবেলে দিয়ে কিন্তু মানে অ্যাট্রাক্ট হয় না আর কি। তা মনে করি যে এটা একটা সুন্দর স্টেপ। আমি আশা করি যে যদিও আপনার এই যে ধরেন আমি দেখলাম এটা বাড়ছে 14% মতো বাজেট আমাদের অ্যাকাউন্ট করবে এটা, আমাদের টোটাল বাজেট যেটা আছে যদি গভর্নমেন্ট এটা ইমপ্লিমেন্ট করে 14% আমাদেরই হবে টোটাল, মানে ফান্ড উইল বি ডাইভার্টেড টু মানে সিভিল সার্ভেন্ট মানে কম্পেনসেশন প্যাকেজ আর কি। তো সেটা তো কিছুই না 14% মনে করি। আর এখানে যে ইনট্যাঞ্জিবল বেনিফিট যেটা দেখা যাবে না, পরোক্ষ বেনিফিট অনেক। এমনিতে তো বাংলাদেশের বাজেটের সিংহভাগই রাজস্ব বাজেট। আমাদের যারা আমাদের যারা মানে ব্যুরোক্রেসিতে যারা আছেন, যারা আমাদের সবকিছু মানে ম্যানেজ করেন, তারা যদি কন্টেন্ট থাকেন মানে ফাইন্যান্সিয়ালি, তাহলে কিন্তু উই ক্যান গেট বেটার সার্ভিস ফ্রম দেম, এটাও কিন্তু ঠিক। কাজেই আপনার এটা কিন্তু কিছুই না, মানে ইনটেঞ্জিবল বেনিফিট যায়, পরোক্ষ বেনিফিট অনেক বেশি আসবে আমাদের, সেটা দেখা যাবে না, কিন্তু ইনডাইরেক্টলি বেনিফিট পেয়ে যাবো আমরা। আমাদের যেটা বলছে মানে কে বলছেন যে যারা মানে স্পেসিফিস্টিক কথাবার্তা যেগুলো যে ইনফ্লেশন বাড়াবে, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ গোয়িং টু, মানে যেটা এক্সপ্রেশন দিলেন ইজ ভেরি মাচ কারেক্ট। ইনফ্লেশন বাড়ার কোনো সম্ভাবনাই নাই, কিন্তু আমাদের যে বেনিফিটটা হবে সেটা অনেক বেশি হবে, অনেকভাবে আমরা বেনিফিট পাবো, যেটা পরোক্ষভাবে দেখা যাবে না, প্রত্যক্ষভাবে, বাট ফ্যান্টাস্টিক বেনিফিট আমরা পাবো। জি, মিস্টার আজিজ খান, দেশের সামষ্টিক অর্থনীতির জন্য অর্থ মন্ত্রণালয় 3টি চ্যালেঞ্জকে চিহ্নিত করেছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একটি হচ্ছে বেসরকারি বিনিয়োগের শ্লথ গতি, দ্বিতীয় হচ্ছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীর গতি, এবং তৃতীয় হচ্ছে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়া। জি, আপনি চ্যালেঞ্জগুলো কিভাবে দেখছেন, কিভাবে মোকাবেলা করা যায়, বা একমত কিনা আপনার কাছে? আমি সম্পূর্ণভাবে একমত, মানে এটার সাথে একমত, কিন্তু কিছুটার সাথে যোগ করতে চাই। যে প্রথমত বেসরকারি বিনিয়োগ, যেটা আমরা তো সবসময় স্ট্যাটিস্টিক্স দেখি, স্ট্যাটিস্টিক্স ইজ অফ দি পাস্ট। এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স পাওয়া যাচ্ছে 2013-14 সনের, মানে জুন 2014-তে যে সময় অতিবাহিত হয়ে গেছে। আমি নিজে মনে করি যে বেসরকারি খাতের ইনভেস্টমেন্ট অনেক বেড়ে গেছেন। সরকার ভাই আছেন, উনি আরো ভালো বলতে পারবেন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে।
বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট কমে গিয়েছিল, কিন্তু সেই কমার কারণটা বেসরকারি খাত না, বরঞ্চ বাংলাদেশের পলিটিক্যাল আনরেস্ট at the beginning of 2013 এবং আনসার্টেনিটি ইভলভিং ফ্রম দেয়ার, দ্যাট কি হবে না হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বেসরকারি খাত হোক কিংবা সরকারি খাত হোক, বিদেশি খাত হোক, সবাই কিন্তু একটা রেগুলারিটি, কিভাবে গভর্নমেন্টের চেঞ্জ হবে সেই সার্টেনিটিটা চায়। তারা রাজনীতি করতে চায় না, কিন্তু সরকারের পরিবর্তনটা কিভাবে সার্টেন ভাবে হবে, ঝগড়াঝাঁটি মারামারির মাধ্যমে না হয়ে কিভাবে হবে সেটা দেখতে চায়। সেটা কিছুটা হলেও 2013 প্রথমে এবং 2012 শেষে, 2013 শেষে এবং 2014 প্রথমে একটা আনসার্টেন অবস্থায় ছিল। সেই জন্য আমি মনে করি যে বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট কম হয়েছে, যেটা বর্তমানে আবার পিক আপ করছে। আমি নিজে যদি আমার বন্ধু বান্ধব যারা বেসরকারি খাতে আছেন তাদের সবাইকে দেখি, এখন আবার সবাই উৎফুল্ল বোধ করছেন। কিছুদিন আগে আপনি দেখেছেন পিউ রিসার্চ বলে বস্টন বেসড একটা কনসাল্টিং কোম্পানি আছে, তারা বলছে পৃথিবীতে সবচেয়ে বেশি optimistic people today is the Bangladeshis. 85% of the Bangladeshis have said that they will be better off in the next 5 years. So এই অপটিমিজম থাকা মানে কি তারা ইনভেস্টমেন্টের ভিতরে আসবে। বিদেশি ইনভেস্টমেন্ট কিছুটা কম হচ্ছে কারণ বিদেশে তারা অসুবিধায় আছে। আজকে ইউরোপ অসুবিধায় আছে, গতকাল আমেরিকা অসুবিধায় ছিল, আজকে জাপান অসুবিধায় আছে, আজকে ইন্ডিয়া অসুবিধায় আছে, চায়না অসুবিধায় আছে, মিডল ইস্টে তো খুবই অসুবিধায় আছে। তো সেই জন্য বিদেশি ইনভেস্টমেন্ট আমাদের কারণে না, বরঞ্চ নিজ নিজ দেশের নানান রকম অসুবিধার জন্য আমাদের দেশে ইনভেস্টমেন্ট কম হচ্ছে। দ্বিতীয়ত উন্নয়ন কিংবা রাজস্ব আদায় কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের সাথেও কানেক্টেড। আপনি যখনই মেশিনারি আসবে, যখনই র মেটেরিয়াল আসবে, যখনই ইম্পোর্ট হবে, তখন ডিউটি পাবেন, লোকজনের ইনকাম বাড়লে পরে ইনকাম ট্যাক্স পাবেন। সেজন্য রাজস্ব আদায় কিছুটা শ্লথগতি হতে পারে একই কারণে। সেটা থেকে কিন্তু আমরা বেরোয় এসেছি, এবং এই শ্লথগতি যখন ছিল তখনও 6.2% মতন জিডিপি গ্রোথ হয়েছে। এটা আরেকটা পজিটিভ সাইড আছে, যে ভালো হলে কি হবে, যখন নাকি ইনভেস্টমেন্ট হবে, যখন লোকজন আমদানি রপ্তানির দিকে আরো ঝুঁকে যাবে, আমাদের দেশের তখন উন্নতিটা কোথায় হবে, তখন উন্নয়নটা কিভাবে হবে। দুঃখজনক খালি একটা জায়গা, 3 নম্বর, যেটা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন। এখানে আপনার ওই প্রথম প্রশ্নের সাথে কিছুটা হলেও যোগ হয় যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আমাদের এডিপি সবসময় পিছনে, এই বছর সবচেয়ে বেশি পিছনে আছি। প্রতি বছরই এডিপি বানানো হয়, কিন্তু এডিপি ইমপ্লিমেন্টেশন হয় না। সেখানে আমি আশা করি এই লক্ষাধিক টাকা বেতন বৃদ্ধি হওয়াতে কিছুটা হলেও প্রেরণা বাড়বে যে কিভাবে টাকাটা। আমি নিজে অবশ্য মনে করি দ্যাট সরকারের যারা প্রজেক্টের ইনচার্জ আছেন নানান জায়গাতে, তাদের সে প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের সাথে তাদের কিছুটা অ্যাটলিস্ট বোনাস কিংবা তাদের প্রমোশন, এগুলো যদি মেরিটোরিয়াসলি কানেক্টেড করা যায়, হয়তো প্রাইভেট সেক্টরে আমাদের অনেক রকম সক্ষমতা আছে যে সমস্ত সরকারিতে ব্যবস্থাপনায় নাই, কিন্তু তবুও যদি কিছুটা হলেও আনা যায়, তাহলে পরে আমরা দেখতে পারবো যে অনেক বেশি উদ্দীপনা নিয়ে এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো ইউটিলাইজড হবে আর ইমপ্লিমেন্টেড হবে। সেখানে আমাদের একটা অক্ষমতা আছে, এবং আমি আশা করি যে এই যে এখন নতুন সরকার হয়েছে, কিছুটা শ্লথগতি ওই কারণে হয় যখন বাংলাদেশে, আমেরিকাতেই বলছে যে লেম ডাক প্রেসিডেন্ট। এখন বারাক ওবামা বলে লাস্ট 2 বছর লেম ডাক প্রেসিডেন্ট থাকে, কারণ সবাই জানে যে 8 বছর পরে আর উনি প্রেসিডেন্ট থাকবেন না, 6 বছর ওনার হয়ে গেছে। তো আমাদের সরকারেরও 5 বছর যখন হয়ে যায়, তখন লাস্ট 6 মাস কিংবা 1 বছর আমরা তো আর সাহস করে লোকজন অত সমালোচনা করতে পারে না বাংলাদেশে, কিন্তু কিছুটা হলেও লেম ডাক সরকার তো হয়। তো সেই সময়ে সেটারও কিছুটা হয়তো প্রভাব উন্নয়ন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ভিতরে পড়েছে। মিস্টার সরকার, আমাদের কেন মানে কি বলে এটাকে, ব্যক্তিগত ব্যক্তি মালিকানায় ইনভেস্টমেন্ট কম কেন, এত ফ্লোটা কেন কম? তো উনি যে সমস্ত কারণ বলতে বললাম কারণ, কিন্তু আমার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনার যে প্রত্যেকটা আমরা ইনভেস্টমেন্ট কিন্তু কানেক্টেড উইথ পাওয়ার অ্যান্ড গ্যাস। এখন আমরা যে অবস্থায় আছে, যেমন আমি নিজেরও ইনভেস্ট করতে পারি আরো, কিন্তু গ্যাসের যে আনসার্টেনিটি, গ্যাস যে পাচ্ছি না ঠিক মতো আমরা,
যদিও এটা আগের থেকে অনেক ইমপ্রুভ করছে আমি বলবো, এটা কিন্তু আগে ইমপ্রুভ করেন তা বললি সেটা খুব একটা ঠিক হবে না, সেটা মানে ইট নট বি ভেরি জাস্টিফাইড টু টক লাইক দ্যাট যে কিছুই হয় নাই। ডেভেলপমেন্ট তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের অনেক বেশি আরও দরকার, এবং প্রাইভেট সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য অনেক আমরা বসে আছি। মানে আমরা যে ইনভেস্টমেন্টটা বর্তমানে পাচ্ছি এটাকে 30-40% বেশি হতে পারে যদি প্রোভাইডেড দ্যাট ইফ যদি গ্যাস সাপ্লাই আমরা পেয়ে যাই। তো গ্যাসের জন্য কিন্তু আমরা ইয়ে সাফার করতে, আমার 1.5 বছরের একটা ফ্যাক্টরি বন্ধ আছে গ্যাসের জন্য, চালাতে পারতেছি না, মানে আর শেডটের সব রেডি আছে, মেশিন এনে গ্যাস পাচ্ছে না। তো এইসব কারণে কিন্তু আপনি এটা পিছিয়ে পড়ে আছে। কেন আমরা দেখি মানে বিকেএমইও বলেছে সম্প্রতি গ্যাস সংকটের কারণে সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না, মানে ম্যান মেশিন ম্যাটেরিয়াল মেশিন এভরিথিং ইজ দেয়ার, কিন্তু আমরা গ্যাসটা নাই বা পাওয়ার নাই, তাহলে লাভটা কিছু হলো না, কিন্তু এভরিথিং উইল রিমেইন আইডল, কাজ হবে। কিন্তু এখানে গ্যাস একটা বিরাট ফ্যাক্টর, পাওয়ারটা যদি পাওয়ারটি এনশিওর থাকে তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট অনেক বেশি হতে পারে। লোক আছে টাকা ফাইন্যান্স কিন্তু প্রবলেম না, এখন তো ব্যাংকে যথেষ্ট লিকুইডিটি আছে, বড়োয়ার নাই, যেমন বড়োয়ার ব্লুসেপ বড়োয়ার যারা যেমন যে আজিজ খান সাহেব টাকা পয়সা নেন, আমার দেওয়ার জন্য রেডি, কত রিকোয়েস্ট করে টাকা নেন না। তো এরকম কিন্তু অনেক অনেক মানে প্রসপেক্টিভ পিপল আছে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন কিন্তু গ্যাস পাচ্ছেন না। তো এইসব কারণে কিন্তু যদি গ্যাসটাকে বা পাওয়ারটাকে যদি আরেকটু করা যেতে পারে, মানে এই ইমপ্রুভ করা যেতে পারে, তাহলে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট অটোমেটিক এসে যাবে। ফাইন্যান্স কিন্তু কোনো প্রবলেমই না, এটা কোনো সমস্যাই না। একটু যেহেতু আমি আসছি আপনার কাছে, কারণ এই জায়গায় আপনার কন্ট্রিবিউশনের সুযোগ আছে, যে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বা নানা সমস্যার মধ্যে আছে বলে পত্রপত্রিকায় প্রায় প্রতিনিয়ত খবর বেরোচ্ছে, এবং একের পর এক নানা দুর্নীতি অনিয়মের খবর বেরিয়ে আসছে বিভিন্ন ব্যাংকের। এখানে আপনি বর্তমানে যে অবস্থাটা আর কি আপনার, এখন আমরা প্রায় আমাদের 16% মতোই আছে ডিফল্ট লোন আছে ব্যাংকিং সেক্টরে। আজকাল সরকার বলতে, মানে গভর্নমেন্ট তো বলা হচ্ছে যে মানে ইন্টারেস্ট রেটটাকে সিঙ্গল ডিজিটে নিয়ে আসতে হবে। হাউ ইট ইজ পসিবল? এখন ব্যাংকের কমার্শিয়াল ব্যাংক বলে যে কোনো ব্যাংকে বলেন না কেন, আমার তো কিন্তু বড় ফ্রম দ্য পাবলিক, দ্যাট মানি এগেইন রিলেন্ড। তো সেইটা আমরা কত চিপে কত মানে সাশ্রয়ভাবে করতে পারবো তার উপর ডিপেন্ড করে কিন্তু ইন্টারেস্ট রেট করাটা। কিন্তু এখন আমরা যে ইন্টারেস্ট রেট বর্তমানে নিচ্ছি ধরেন 12-14% মধ্যে আমরা বর্তমানে নিচ্ছি, কিন্তু ইন্টারেস্ট তো অনেক কমে আসছে আগের থেকে। এখানে কেন যদি আমরা কিন্তু ইট ওয়াজ পসিবল টু গো টু আমরা বড় একটা 11%, মানে লেন্ড একটা 11% দেওয়া যেত, এটা প্রোভাইডেড দ্যাট যদি ডিফল্ট লোন করে সেগুলো আমাদের লোড না করতে আমাদের। এখন ধরেন আমাদের একটা ব্যাংকে যদি 10% ডিফল্ট লোন থাকে, তো 10% ডিফল্ট লোন কিন্তু পাবলিক মানি, আমার মানি না, কিন্তু ব্যাংকের মানি না। ব্যাংক ইজ অবলাইজড অ্যান্ড বাউন্ড টু রিফান্ড দ্যাট মানি, টাকা ফেরত দিতে হবে, কিন্তু কোনো উপায় নাই, একবার 10% পুরো দিতে হবে। কিন্তু যখন আমার যে টাকাটা আমার কাছে নিচুন দিচ্ছে না কিন্তু টাকাটা, তখন ওই টাকাটা আমি কোথায় পাবো টু পে অফ মাই ডিপোজিট লোন, তাকে কোথায় দেবো? তখন তো আপনার প্রাইম ইন্টারেস্ট, তখন ইন্টারেস্ট টাকার ইনডাইরেক্ট ওটা এসে যায় কিন্তু ওই জায়গায়। যে ইন্টারেস্টটা আমি 11% অ্যাফোর্ড করতে পারি বিকজ অফ দি ডিফল্ট লোন, ওইটা 12% হয়ে যায় তখন। দিস আলাদা ফ্যাক্টর কিন্তু আপনার। তো আপনি মনে করেন না যে এখন যে কমার্শিয়াল ব্যাংকের সমস্যা কিন্তু এগুলোই মেইন। আর এই যে যেটা খান সাহেব বললেন আপনার যে এন্ড অফ 2013-এর যে আনরেস্টটা এবং বিগিনিং আর্লি জানুয়ারি আর আর্লি 2014, ইট হাজ ইভেন্টুয়ালি অ্যাফেক্টেড অলসো। এই ডিফল্ট লোন করার মূলে কিন্তু এটা একটা কারণ। ওই সময় কিন্তু অনেকেই ডিফল্ট হয়ে টাকা দিতে পারেনি। এখন প্রশ্ন হলো এর মধ্যে কতটুকু উইলফুল ডিফল্টার এবং কতটুকু মানে সত্যিকার অর্থে ডিফল্ট মানে এফেক্টেড পিপল তারা দিতে পারছেন না। তো ওটা আমরা একটা অ্যানালাইজ করে দেখছি, উইলফুল ডিফল্টার ম্যাক্সিমাম উইলফুল ডিফল্টার এই আউট অফ 16% বোধ হয় ম্যাক্সিমাম ধরেন ব্যাংক অর্থ 12% আমরা মানে উইলফুল ডিফল্টার। এই বড় যারা ডিফল্টার যারা, ছোট করে আমি বলবো না, আমি ডোন্ট লাইক টু গো ফর মাইক্রো লেভেল। তো ম্যাক্রো লেভেল যারা ডিফল্ট করে, আমি ব্যাংকের এক্সপেরিয়েন্স কিন্তু বলছি, আমাদের যে যখন বোর্ডে বসি দেখতেছিলাম সব বড় বড় আপনার অনেকে ধরেন গুলশান ইভিনিউতে আপনার 2-3 লাখের একজন বিল্ডিং এর মালিক, সেটা ব্যাংকে টাকা দেয় না, সে জমি বিক্রি করে না, বিভিন্নভাবে ব্যাংক মানে কোর্টে গিয়া স্টে নিয়ে এসে তাদের কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু। আর আমাদের যে অর্থনৈতিক আইনের যে ইম্পোজিশন যেটা এনফোর্সমেন্ট যেটা, এটা খুবই দুর্বল বাংলাদেশে, খুবই দুর্বল। ব্যাংকের জন্য এটা কি বোঝা ডিফিকাল্ট খুব এখন, যে কে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না অথবা কে সমস্যায় পড়ে দিচ্ছে না, সেটা তো খুব এটা আমরা ভালো বুঝতে পারি। তো কাস্টমার কোনভাবে নেয় না কে দিচ্ছে না এটা পুরো বুঝতে পারি। আমি আদার ডে আই হ্যাভ মিটিং করতে গভর্নর সাহেবকে বললাম যে এই ব্যাপার, তখন উনি বললেন যে আপনারা উনি চিফ জাস্টিসে বলছিলেন যে এইসব অর্থনৈতিক যখন তো সমস্যাগুলো হচ্ছে, যারা টাকা নেই ব্যাংকের টাকা দিচ্ছে না, তো সেসব ব্যাপারে যখন আমরা যখন প্রেশারাইজ করি, যখন বাংলাদেশ ব্যাংকও প্রেশারাইজ করে, তখন উনি করে কি মানে কাস্টমার গিয়ে আপনার একটা রিড করে দেয়, রিড করে দিয়ে স্টে নিয়ে চলে আসে। মানে আইনটা তো দুর্বল যে আমাদের কিছু করার থাকে না। এই এখন আমাদের অনেকগুলো কাস্টমার রিড নিয়ে আসছে, রিড নিয়ে এসে সে ব্যবসা চালা যাচ্ছে, কিন্তু সে দিতে পারে দিচ্ছে না, কিন্তু সেরকম অনেক কাস্টমার আছে। আমি বললাম সবাই বাট অনেকেই মেজরিটি পার্সেন্ট মানে উইলফুল ডিফল্ট, আই হ্যাভ টু সে দ্যাট। মিস্টার আজিজ খান, ধন্যবাদ। ব্যাংকের এটার আগে একটু আমি ওই পাওয়ার এবং গ্যাস মানে আমাদের
এখন এটা আমাদের এখানে না, বিশ্ব স্বীকৃত যে একটা দেশের ইকোনমিক চালিকা শক্তি হিসেবে বিদ্যুতের পাওয়ার ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমাদের দেশে পাওয়ারটা আবার কানেক্টেড হয়ে গেছে গ্যাসের সাথে। যেহেতু আমরা বাংলাদেশের উন্নয়ন আরো তাড়াতাড়ি করতে যাচ্ছি, সেজন্য যদি একটা কম্পিটিটিভ প্রাইজিং এ পাওয়ার দিতে হয় কিংবা কম্পিটিটিভ প্রাইজিং এ গ্যাস দিতে হয়, তাহলে পরে মাইনিং প্রয়োজন, যাতে নাকি আমরা এক্সপ্লোরেশন এবং প্রোডাকশনে যাই। সেখানে আমার একটা বিরাট আশা এবং ইচ্ছা সবসময় বলতে থাকি যে আমাদের বাংলাদেশের নিজস্ব মাইনিং, গ্যাস এক্সপ্লোরেশন বলেন, কোল মাইনিং বলেন, সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর যেতে পারেনি। বেসরকারি খাতকে সরকার কোন রকমভাবে সুযোগই দিচ্ছে না কিংবা সুযোগ করে দিচ্ছে না। কেন দিচ্ছে না বলে মনে হয়? আমার মতে কারণ যে সমস্ত টেন্ডার ডকুমেন্ট করা হয় সেগুলো ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার যারা করে দেন তারা খুব রক্ষণশীলভাবে কাজ করেন এবং রক্ষণশীলতার জন্য বলেন যে যে কোল মাইনিং করেছে গত 10 বছরে সেই খালি টেন্ডার দিতে পারবে, কিংবা যে খালি গ্যাস ক্ষেত্র পেয়েছে, এক্সপ্লোরেশন করেছে, প্রোডাকশন করেছে, সেই কেবল টেন্ডারে আসতে পারবে। তাতে করে আমরা প্রাইভেট সেক্টর শুরু তো করতে হবে, আমাকে তো প্রথমে ঢোকার একটা সুযোগ করে দিতে হবে। সেই জন্যই আমি আশা করব যে বাংলাদেশের সরকার এবং রেগুলেটরস, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশের মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তারা দেখবেন যে বেসরকারি খাত আজকে কিন্তু অনেক বড় হয়ে গেছে। আজকে যদি বাংলাদেশের বেসরকারি খাতের ব্যালেন্স শিট দেখেন তাহলে দেখবেন যে অনেক বড় বড় কোম্পানি হয়েছে, তারা কয়েকজন ঐক্যবদ্ধভাবেও কিন্তু এই এক্সপ্লোরেশনে যেতে পারে। আমরা সামিটের থেকে মানে উইথ ডিউ হিউমিলিটি বলি, আমরা যে এখন প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি, 2টা বিদ্যুৎ কেন্দ্র পরপর 2টা সরকারের বেস্ট বিদ্যুৎ কেন্দ্র হিসেবে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা যখন বিদ্যুতের যাবার আগে বড় বিদ্যুৎ কেন্দ্রতে দাম ছিল 4.50 সেন্টস পার কিলোওয়াট আওয়ার, টেন্ডারে পাচ্ছিল। আমরা সেটা 3.39 করে দিয়েছি। বিবিয়ানাতে 3.39 এবং ডুয়েল ফুল 3.99। একই রকম ভাবে যদি বাংলাদেশের বেসরকারি খাতকে সুযোগ দেওয়া হয় তাহলে দেখা যাবে গ্যাস পাওয়া যাচ্ছে এবং গ্যাস উত্তোলন আমরা আরো ভালো মতন করতে পারছি। আজকে বাংলাদেশে 20টা-25টা চ্যানেল চলছে, বিটিভির লোকজনকে নিয়ে, আপনাদের এখান থেকে লোক নিয়ে আজকে 30টা বিদ্যুৎ কেন্দ্র আছে, তার ভিতরে 15টা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার আমাদের কোম্পানিতে চাকরি করেছে। আবার আমাদের কোম্পানিতে যে সমস্ত লোক কাজ করছে তার 50% বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করেছে কিংবা রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডে চাকরি করেছে। সেজন্য এই ক্যাপাসিটিটা কিন্তু আমরা ওইদিকে সরাতে পারছি না। আই উইল মেক মাই দিস স্টেটমেন্ট শর্ট বিকজ অন্যদিকে চলে গেছি। উন্নয়নের জন্য আরো যেটা প্রয়োজন, এই যে যেটা বলছিলাম ইনফ্রাস্ট্রাকচার, রোড ইনফ্রাস্ট্রাকচার। আমরা আজকে বহুদিন ধরে কিন্তু ঢাকা চিটাগং ডাবল ক্যারেজ হাইওয়ে করতে পারছি না। অনেকদিন ধরে ঢাকা ময়মনসিংহ এর কথা বলা হচ্ছে, ঢাকা ময়মনসিংহ রোড ডাবল ক্যারেজ করা হচ্ছে না। মেট্রো রেলের কথা বলা হচ্ছে। এগুলোর দিকে আমাদের খুব দৃঢ়ভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন। এটা একাধারে দেশটাকে কিন্তু অনেক আগায় নিয়ে যাবে। তারপরে এসে যাচ্ছে আমাদের পলিটিক্যাল সিস্টেমটাকে এমনভাবে করা, শিক্ষা, পলিটিক্যাল সিস্টেম যাতে একটা প্রেডিক্টেবিলিটি থাকে। আমরা যারা ব্যবসা করি তারা সবাই প্রেডিক্টেবিলিটি চাই। এই প্রেডিক্টেবিলিটি থেকে আমি ব্যাংকিং এ আসি। সরকার ভাই যেটা বিজ্ঞের মতন বললেন, উনি আমার থেকে ভালো জানেন। এই প্রেডিক্টেবিলিটি নাই বলে আমাদের দেশের ইন্টারেস্ট রেটও বেশি। কেন ইন্টারেস্ট রেটটা বেশি? ওনাদের কাছে যারা ব্যাংকের টাকা জমা রাখে তারা ফিক্সড ডিপোজিট রাখছে 1 বছরের জন্য, 6 মাসের জন্য, আনসার্টেন যে কত। এখন পর্যন্ত দেশে লং টার্ম ডিপোজিট পাচ্ছেন না। 10 বছর 15 বছরের জন্য ডিপোজিট পাচ্ছেন না। এই 10-15 বছরের ডিপোজিট যখন পাবেন ব্যাংকগুলো, তখন ওনারা লং টার্ম টেনর দিতে পারবেন। লং টার্ম টেনর লোন যদি না হয় তাহলে আবার ইনফ্রাস্ট্রাকচার করাটা কঠিন হয়। আমরা যে সমস্ত বিশ্ববাজার থেকে যে লোন নিচ্ছি, সরকার ভাই আমাকে একটু আগে খোঁচা মেরে বললেন না যে টাকা নিচ্ছি না, সেই লোন নিচ্ছি 4.5%-এ 16 বছরে রিটার্নেবল। বাংলাদেশের ব্যাংকগুলো লোন দিতে পারে ম্যাক্সিমাম 7 বছরের, সেটাও খুব কষ্ট ওনাদের 7 বছরে দিতে। ইন্টারেস্ট রেটে বেশি। ইন্টারেস্ট রেট বেশি হবার কারণ নেই। ইন্টারেস্ট রেট ইটস এ ডাবল ব্যারেল গান। কারণ যারা ডিফল্টার হচ্ছে তাদের কারণে ওনাদের ইন্টারেস্ট রেটও বাড়াতে হচ্ছে। কারণ প্রফিটেবিলিটি, যদি সবাই টাকা ফেরত দিত তাহলে ওনাদের প্রেডিক্টেবিলিটি ভালো থাকতো, ডিপোজিটেরও
কম পয়সায় ডিপোজিটটা রাখতে চাইতো। ইনফ্লেশন তো রেটটা কমে এসছে, ডাবল ডিজিট যেটা এখন সিঙ্গেল ডিজিটে বলা হচ্ছে। আমি নিজে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বছর 2015 মানে আগামী বছর 2015-এর ভিতরে আমরা সিঙ্গেল ডিজিটে বাংলাদেশের অর্থায়ন দেখতে পারবো, বাংলাদেশের ব্যাংকগুলিতে অর্থায়ন দেখতে পারবো। তো কাজেই আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের ওনার একটা রেভলিউশনারি, মানে লোকজন বলে যে এই যে ডিফল্টার লোন তো সব জায়গায় হয়েছে। 2008 সনে আমেরিকার মতন দেশে কতখানি ডিফল্টার লোন হয়েছে। 1980 সন 1985 সনে জাপানে কি হয়েছে, জাপানে ব্যাংকের পর ব্যাংক ধ্বংস হয়ে গেছে। আমাদের তো একটা ব্যাংকও ধ্বংস হয় নাই। আমি তো প্রাউড অফ আওয়ার ব্যাংকার্স। মানে আমি বিদেশে যাই, ওনাদেরকে বলি এডিশনাল কনফার্মেশন চান কিভাবে? আপনার ব্যাংক সরকারের দ্বারস্থ হয়েছে। বাংলাদেশের কোন ব্যাংক সরকারের দ্বারস্থ হয়েছে? একমাত্র বিসিসিআই, সেটাও বাংলাদেশ সরকার বাঁচিয়ে দিয়েছে ইস্টার্ন ব্যাংক করে। বাংলাদেশের ব্যাংকগুলি তো কোনো সময় কোনো সরকারের কাছ থেকে যে দ্বারস্থ হয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেনি। দিস কান্ট্রি ডিজার্ভস মাচ মোর দেন হোয়াট ইট ইজ বিং স্যালুটেড ফর। তার থেকে অনেক বেশি স্যালুটেশন পাওয়া উচিত। ব্যাংকিং সেক্টর, একটা ব্যাংকও নতুন এতগুলো ব্যাংক দিয়েছে, তারা কম্পিট করতেছে এবং চেষ্টা করতেছে এগিয়ে যেতে। আজকে থেকে 5-6 বছর পরে দেখবেন ওই ব্যাংকগুলো দাঁড়ায় গেছে। তো কাজে আমি নিজে মনে করি যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এবং দৃঢ়ভাবে হবে। মিস্টার আব্দুল সরকার, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তারা বলছে তাদের মতে 2012 সালে বাংলাদেশ থেকে অন্তত $178 কোটি বা 13,000 কোটি টাকা, 13,732 কোটি টাকা অবৈধ পথে পাচার হয়েছে। আসলে কিন্তু এটা একটা মেয়ার একটা এস্টিমেশন। এখন প্র্যাকটিক্যালি কত হয়েছে সেটা বলা কিন্তু খুব মুশকিল। আপনার কি ধারণা কম তবে হয়েছে? এটা যে মোটেই হয় না তা নয়, কিন্তু ঠিক ওনারা কি বেসিসে, মানে আমি বলছি যে আপনার ধারণা কি এর চেয়ে বেশি হতে পারে বা কম হয়েছে? আমার তো মনে হয় আপনার এই সম্বন্ধে বলা খুব মুশকিল, কিন্তু খুব কঠিন প্রশ্ন আমার করছেন কিন্তু, কারণ এগুলো কোনো ফ্যাক্টস এন্ড ফিগার কিন্তু আমার কাছে নেই যেটা আমি বলতে পারি যে বেশি না কম হচ্ছে। তবে আমার একটা ধারণা যে সমস্ত যে এটা রিসার্চটা করা, যে রিপোর্টটা দেওয়া হয়েছে ওখান থেকে, এটা কতটুকু মানে ফাউন্ডেশন আপনার বলা, আই হ্যাভ অল মাই ডাউটস। কারণ কি অনেক এক্সপার্টও বলছেন যেটা আপনার অনেকটা অ্যাসাম্পশন অনুমান করা হয়েছে আর কি। কিছু কিছু আগে যা হতো আর কি পলিটিক্যালি বা বিভিন্ন লেভেল থেকে বলা হচ্ছে যে এখান থেকে টাকা ট্রান্সফার হয়ে গেছে বিভিন্নভাবে, তো সেটা মোটেই হয় আমি বলবো না, কিন্তু ঠিক মানে অ্যামাউন্টটা কি পরিমাণ তার যে এটা কিন্তু বলা খুব মুশকিল আর কি। তবে এটা তো হয় অবশ্যই। তবে আপনার যেটা বলে আন্ডার ইনভয়েসিং, যেটা এটাতে যেভাবে বলা হয়েছে কিন্তু ওইভাবে কিন্তু হতে পারে না। এখন সব কিছু কম্পিউটারাইজড হয়ে গেছে, আর কাস্টমার কাছেও কিন্তু সব প্রাইস রেগুলার ডেটা আসতেছে আর কি, যে কোনটার প্রাইস কি যাচ্ছে না যাচ্ছে। কাজে ওইটা কিন্তু আগে যতটুকু করা যায় এখন তো করা যায় না কিন্তু অতটা। মানে আপনি ইম্পোর্ট বা এক্সপোর্টে আপনি ওভার ইনভয়েসিং করলেন, আন্ডার ইনভয়েসিং করলেন, এটা কিন্তু আগের মতো অত সুবিধা নাই কিন্তু, যেহেতু সব কিন্তু মানে আপনার টেকনোলজি বেস্ট হয়েছে, মানে আইটির বেস্ট হয়ে গেছে এগুলো, সব ইনফরমেশন এসে যায় কিন্তু। এগুলো কিন্তু ধরা খুব মুশকিল হয়ে গেল যে আপনি এই ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং অনেক পয়সা বের হয়ে যাচ্ছে। এটা আমার অল মাই ডাউট রাইট নাও। এটা আগে কিন্তু অনেক বেশি ছিল যখন আপনি ছিল একবারে, মানে এটাকে বলা যেটা মানে ম্যানুয়াল ছিল মোটামুটি, অটোমেটিক কিছু ছিল না। তো এখন তো সব কিছুর টেকনোলজি বেসড সব ইনফরমেশন অ্যাভেলেবল নাও। কাজে আমার মনে হয় ইট ইজ দ্যাট ইজি টু গো ফর আন্ডার ইনভয়েসিং অ্যান্ড ওভার ইনভয়েসিং while exporting or while importing materials. আমি বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলি। বাংলাদেশের উন্নয়নে এই মুহূর্তে যেটা বাংলাদেশ সরকারের ডেফিনেটলি করা উচিত সেটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্টে ফরেন কারেন্সিকে উন্মুক্ত করে দেওয়া। আমাদের রেফ্রিজারেটরের ভিতরে ডলার রেখে দেওয়া হয়েছে $22 বিলিয়ন। সেই $22 বিলিয়ন ইউটিলাইজেশনে যেটা আমি বললাম যে বাংলাদেশ সরকার অ্যাকচুয়ালি টাকা লস করছে। ট্রেজারি বিলের স্যার বলতে পারবেন, ট্রেজারি বিল 6-7%, সেই ট্রেজারি বিল দিয়ে টাকা তৈরি করা হয়, সেই টাকা দিয়ে ডলার কেনা হয়, সেই ডলার ডিপোজিট রাখা হয় বিদেশি একটা ব্যাংকে। বাংলাদেশের ব্যাংকে তো ডলার ডিপোজিট থাকে না, সেখানে রাখা হয় 0.00%। এখন সুইজারল্যান্ডে টাকা রাখলে টাকা দিতে হয় সুইজারল্যান্ড, জাপানে টাকা রাখলে টাকা দিতে হয়। তো কোন মাথা খারাপ বাঙালি আছে যে নাকি আবার টাকা অ্যাপ্রিসিয়েট করছে? বাংলাদেশ টাকা আমি যেটা বললাম 8% অ্যাপ্রিসিয়েট করেছে, আমার মতে সরকারিভাবে 2.5% অ্যাপ্রিসিয়েট করেছে। মানে যার কাছে $100 ছিল সে এখন টাকা আরো কম পায়। বিদেশ থেকে টাকা, যেটা আপনাকে বলছিলাম যে $20 বিলিয়ন রেমিটেন্স আসছে, $40 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে, যেটা $30 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে, যেটা $50 বিলিয়নে যাবে। আমাদের ইম্পোর্ট কমছে,
তেলের মূল্য কমে হয়েছে অলমোস্ট 50%। তার মানে এই বছর তেলের খাতে বিশ্ববাজারে কমেছে, জি, কিন্তু তেলের বাংলাদেশে কিন্তু কমবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। হ্যাঁ, ওটাতে আসি আমি একটু পরে, এটা শেষ করে যে তেলের খাতেই, তেল খাতে $2 বিলিয়ন সেভ হবে বাংলাদেশ সরকারের ইম্পোর্টে। $2 বিলিয়ন মানে হলো 16,000 কোটি টাকার মতো ইট উইল বি সেভড। সেখানে বাংলাদেশ সরকার মন ছোট করে কে $1,000 নিয়ে গেল, কে $50,000 নিয়ে গেল, কে কানাডাতে রইল, কে মালয়েশিয়াতে সিঙ্গেল হোম করলো, এগুলি ছোট মনতা। এখন আমরা ব্যবসা বড় করছি। বাংলাদেশের ক্রিকেটাররা যে 10 ভিতরে আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে যদি আমাদেরকে বিদেশে ব্যবসা করতে দিত, আমাদের যেই বিদ্যুৎ খাতে যেই ক্যাপাসিটি, সর্বনিম্ন মূল্যে পৃথিবীর ভিতরে বিদ্যুৎ উৎপাদন করছি, আমি কেন মিয়ানমারে বিদ্যুৎ কেন্দ্র করতে পারবো না? আমাকে কেন আপনারা হাত পা বেঁধে রাখতেছেন? আর এই কথা, কত টাকার কথা বলেছেন? 13,700 কোটি টাকা বলেছেন আপনি, মানে লেস দেন $2 বিলিয়ন, $1.5 বিলিয়ন। সরকারি বেতন বাড়তেছে 25,000 কোটি টাকা। আপনি বলেছেন, আমার ঠিক জানা নেই, আপনি এখন যে দুটো ফিগার দিয়েছেন তাই হবে। তো 16 কোটি লোক, তাদের যদি 13,700 কোটি টাকা বিদেশে থাকে, সেটা নিয়ে যারা দেখতে নারী তার চরণ, এক বছরে পাচার হয়েছে সেটি বলা হচ্ছে বিদেশে। আমি বিশ্বাস করি না 1 বছরে টোটাল থাকতে পারে, সারা জীবন মিলা বলছে যে শুধু 2012 পাচার হয়েছে। এগুলো কিন্তু ভেরিফাই করা খুব মুশকিল, কিন্তু ইট ইজ ভেরি আপনি দেখেন, যদি আপনি আমাকে আজকে বাংলাদেশে যখন আমি প্রথম ব্যবসা শুরু করেছি 1974 সনে, তখন একটা গাড়ি কিংবা একটা টেলিভিশন, একটা রেফ্রিজারেটর, এগুলো আনলে পরে বলা হতো এগুলো লাক্সারি, এবং অনেক ক্ষেত্রে এটাকে বলা হতো স্মাগলিং। আমি বাংলাদেশে প্রথম যখন একটা ফ্যাক্স মেশিন নিয়ে এসেছি, তখন এটা ইম্পোর্ট করা ব্যান ছিল। তো আমি তখন ওটাকে অনেক কষ্ট নিয়ে আসলাম। আনার পরে যখন লাগাচ্ছি, তখন বন্ধু বান্ধবরা বলতেছে তুমি তো জেলে যাওয়া, কারণ ফ্যাক্স মেশিন আনতেছো। এখন ফ্যাক্স কি আপনি, সেটা ছিল স্মাগলিং। আজকে এটা একটা ইম্পোর্ট, এবং উনি বলছেন, আপনি বলছেন যে বাংলাদেশে আমদানি রপ্তানি বাড়ে না কেন? কন্ট্রোলার অফ ইম্পোর্ট এক্সপোর্টকে চেঞ্জ করে নাম দেওয়া উচিত প্রমোটার অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, কারণ ওনার মাথার ভিতরে ঢুকে যাচ্ছে এটা কন্ট্রোল করবে। ওনার তো এক্সপোর্ট তো বাড়ানোর কথা, আসলে কিন্তু ইম্পোর্ট তো বাড়ানোর কথা। বাংলাদেশ নেগেটিভ ইয়ার কি সবাই নেগেটিভ, এইগুলো এই ইশারা তৈরি করে 1947 সনের ফেরা আইনটা, বোধহয় 1947 সনে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট অফ বাংলাদেশ, যেটার মাধ্যমে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। আমি জানি হয়তো আপনিও পছন্দ করছেন না, অনেক লোকজন পছন্দ করছে না, কিন্তু সত্য কথা হলো যে বাংলাদেশ বড় হয়ে গেছে, বাংলাদেশের লোকজনরা বড়, বিশ্ববাজার এক হয়ে গেছে। টেলিফোনের মাধ্যমে আপনি মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর সাথে কথা বলতে পারছেন। আজকে এই সোশ্যাল সামাজিক মাধ্যম যেটা হয়েছে, আজকে যেভাবে আপনি ইনফরমেশন তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারছেন, দেখতে পারছেন, ওগুলোর দিকে আমাদের দেখা দরকার। কিভাবে এখন আমরা কানেক্টিভিটি দিব বাংলাদেশের এই 16 কোটি লোকরে, 32 কোটি হাতকে, যারা নাকি জ্ঞান আহরণ করবে মুহূর্তে মুহূর্তে, জ্ঞান পিপাসায় মনটা ভর্তি হয়ে থাকবে। সবার ছেলেমেয়ে বিদেশে লেখাপড়া করে, আর সবার ছেলেমেয়ে বিদেশে যে যায় বলে মানে ওখানে স্কলারশিপ পায়। সবার বুকে ব্যথা হলে পরে বিদেশে চলে যায়। আমি শুদ্ধা ওখানে বলে আমার আত্মীয় স্বজনরা আমার বুকের ব্যথা ঠিক করে দেয়। এই সমস্ত কি বলবো, এই সমস্ত জিনিস মানুষকে ছোট করে দেয়, মানুষের মনটাকে ছোট করে দেয়। আমি মনে করি আমাদের আরো উদার হওয়া উচিত। আমাদেরকে কিভাবে এগিয়ে যেতে পারি, বাংলাদেশের সবাইকে নিয়ে কিভাবে বড়লোক হতে পারি, বাংলাদেশের গ্রামের লোকটা কিভাবে বড়লোক হতে পারে, বাংলাদেশের এই যে আপনাদের শাইখ সিরাজ সাহেব কাজ করে যাচ্ছেন, কিভাবে ফার্মিং এ এগ্রিকালচারে উন্নয়ন করবে, সেই এগ্রিকালচারের উন্নয়ন আমাদের দুঃখ করা উচিত। আজকে যে গতকাল ইন্তেকাল হয়ে গেলেন মাকসুদ সাহেব এর মতন লোকরা যাতে বাংলাদেশে আরো তৈরি হয়। আমাদেরকে উন্নয়নের ধারাতে মানুষের জনগণকে জ্ঞানী করে তুলতে হবে, জ্ঞানের প্রতি পিপাসা তৈরি করতে হবে তাদের। সেটার জন্য সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করা উচিত। কে কোথা থেকে একটু এদিক ওদিক করলো সেটা নিয়ে যদি আমরা লাফালাফি না করি, আমার মনে হয় তাহলেই ভালো। সেটা বলতে হবে না, সেগুলো তো বলতে হবে না নিশ্চয়ই। না বললে, না নজরদারিটা থাকলে তো বাড়তে পারে, সেটিও মাথায় রাখতে হবে। আসলে কিন্তু আমি তো আপনার কথা, আপনার যে আকাঙ্ক্ষা তার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু এটি তো বাস্তবতা যে সবাই বলছে, সবাই বলবে 16 কোটি মানুষ তার বুকে ব্যথা হলে বিদেশ যেতে পারে না। 16 কোটি মানুষ
এর ছেলে মেয়েও সবাই বিদেশে লেখাপড়া করতে পারে না, সেটা সম্ভব নয় পৃথিবীর কোনো দেশে। সেই জন্য আমি ইনক্লুসিভ সোসাইটি কিন্তু বলছি। আমেরিকা তো এমন মানুষ আছে যার ছেলে মেয়ে হয়তো চাইলেই সে বাংলাদেশে পাঠিয়ে লেখাপড়া করাতে পারে। আমি একবার ব্যাংককের হাসপাতালে যে দেখছি যে আমেরিকানরা ব্যাংককে আসছে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে কেন আসছে, বলে আই কান্ট অ্যাফোর্ড মেডিসিন ইন ইন্ডিয়া। হাতে খুব বেশি সময় নেই, তেলের দাম নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন। আমি যেটি বলছিলেন যে বিশ্ববাজারে তেলের দাম কমছে, কিন্তু বাংলাদেশে কমবে না, অর্থমন্ত্রী বলেছেন। এবং মানুষ একটু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, গ্যাসের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে জানুয়ারি মাস থেকে। আমি ডলারটা সম্বন্ধে একটু শেষ করি। এই যে ডলারের এডিশনাল রিজার্ভ হয়ে গেছে $22 বিলিয়ন। আজকে যদি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ডলারটাকে ওপেন করে দেয়, তাহলে ঢাকা ব্যাংকে দের উইল বি এ রাশ টু ওপেন ফরেনার্স বাংলাদেশিজ লিভিং অ্যাব্রড ট্রাইং টু ওপেন অ্যাকাউন্ট, যে আমি ওখানে অ্যাকাউন্ট টাকা রাখবো, যখন ইচ্ছা নিয়ে আসতে পারবো। আর এই যে 13,700 কোটি টাকার কথা বলতেছেন, এটা আবার সব ফেরত চলে আসবে বাংলাদেশে। পৃথিবীতে কি হয়েছে? আজকে আমাদের এখানে একজন ব্যবসায়ীকে বলা হয়েছে যে তার বলে $7 বিলিয়ন। কে খেয়ে ফেলছে? বাংলাদেশ সরকার খেয়েছে নাকি উনি খেতে পেরেছেন? সুইজারল্যান্ডের ব্যাংক বলে খেয়ে ফেলছে। আজকে হঠাৎ করে ইরানের টাকা খেয়ে ফেলে, তো রাশিয়ার টাকা খেয়ে ফেলে, তো কে যেতে যাবে? কার মাথা ব্যথা? মানে আই উড বি এ ফুল টু কিপ মাই মানি, লট অফ মানি অ্যাব্রড। কারণ ওটা তো অন্যের সরকারের উপরে, আমার তো সরকারও না। আমার তো অ্যাটলিস্ট বাংলাদেশ তো বাংলাদেশ, বাংলাদেশের সরকার আমার সরকার, ফাইট করতে পারবেন, বাংলাদেশের কোর্ট আমার কোর্ট। তো কাজেই আমি মনে করি যে সমস্ত কিছু চলে আসবে। ব্যাক টু অয়েল, আমাদের তো কপাল কত দিক দিয়ে ভালো হবে, মানে আল্লাহ তাআলা কত রকম ভাবে আমাদেরকে দিচ্ছেন। দেখেন এই বিজয়ের মাস, সবার প্রতি শুভেচ্ছা, সবার প্রতি যারা আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছেন তাদের প্রতি হাজারো সালাম। আজকে বাংলাদেশের $2 বিলিয়ন সেভ হবে। এখন $2 বিলিয়ন তো সরকারের সেভ হবে না যদি তেলের দাম কমায় দেয়, তাহলে তো আর সরকারের কাছে যাচ্ছে না ওটা। তো সরকার দেখছে যে ইনফ্লেশন অলরেডি 5-6%, ওই বেনিফিটটা কিন্তু ইনডাইরেক্টলি এসে যাবে আমাদের কাছে, বুঝছেন? যদি সরকার নাও দেয়, তেলের দাম নাও কমায়, অন্য খাতে দেখা যায় একটা বেনিফিট হয়ে গেছে, তাই না? সরকারের যে আপনার এখন তো ডেফিসিট নাই, ডেফিসিট কিভাবে বলবো? মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা হলে বলবো যে স্যার আপনি টাকাটা দিয়ে করবেন কি? $2 বিলিয়ন সেভিংস দিয়ে আপনি করবেন কি? তার থেকে কিন্তু ভালো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করছে, ভালো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করছে। আমি আশা করি যে খুব শীঘ্রই এই সমস্ত যেই সেভিংস গুলো হচ্ছে, সেই সেভিংস গুলো আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো। সরকার শেষের দিকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কনক্লুড করতে হবে। মানে আজিজ সাহেব যে কথাগুলো বললেন, যে যত আপনি মানে যত রেগুলেট করবেন, তত মানুষ উইল মানে রিজোর্ট টু আনডু মানে অ্যাডভান্টেজ। কাজে যদি খুলে দিলাম সবকিছু, তাহলে কিন্তু দেখবেন যে আগে যেমন আমরা বিদেশে যাওয়ার সময় উই কুড নট টেক মোর দ্যান $500 বা £500, এর সময় কিন্তু একবার এরকম গেছে। কিন্তু এখন খুলে দিয়েছে, এখন কিন্তু মানুষকে টাকা নিয়ে যাচ্ছে না কেউ। এখন দেশে কিন্তু একা থাকে অনেকের কাছে, দেশে মার্কেটে টাকা পাওয়া, ডলার পাওয়া, সব কিছু পাওয়া যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে এটা? যেহেতু এই মানে এক্সচেঞ্জ যত আপনি রেগুলেশন তত লুজ করবেন, তো দেখবেন যে টাকা দেশে থেকে যাবে, বাইরে যাবে না কিন্তু টাকা। এই যেটা বলুন, আপনি সুইজারল্যান্ড টাকা রাখলে কিন্তু আপনার সুইজারল্যান্ড যে কোনো টাকা রাখলে কিন্তু 0% ইন্টারেস্ট, উল্টা টাকা দেওয়া লাগে আরো। আর একটা অ্যাকাউন্ট করতে গেলে জিজ্ঞেস করবে তুমি কই থেকে আসলা, বাড়ি কই, টাকা কই পেয়েছো, নানান সমস্যা। কিন্তু কাজে আমি যেটা বলার চেষ্টা করতেছি যে এইসব ব্যাপারে যত সরকার যদি করে রিয়াজ করে আইনগুলা, ততই কিন্তু মিসইউজ আইন কম হবে, মিসইউজ কম হবে। কিন্তু তখন জিনিসগুলো সব সার্কুলেশন থেকে যাবে। কিন্তু এবং তখন বিদেশিরাও, আমাদের যারা বিদেশে কাজ কাম করবে, ওরাও কিন্তু এখানে ডলার অ্যাকাউন্ট ডলার এখানে রেখে দিতে পারবে। কিন্তু কাজে এইসব জিনিসগুলো কিন্তু সরকার এনকারেজ করা উচিত আমি মনে করি। আর যত লিবারাল আপনি অ্যাটিটিউড নেবেন, তত উপকার বেশি, ক্ষতি হবে না কোনো সময়। আর এগুলো বিকাম মোর কনজারভেটিভ, সব ক্ষেত্রে না। যখনই আমরা দেখবেন বাধা খালি, বাধা ভিতরে মানুষের কিন্তু বেড়ে যায়, কিন্তু কিউরিয়াসিটি বেড়ে যায়, কিভাবে আমি বাধা অতিক্রম করবো আর কি, কিভাবে এটা কি করা যেতে পারে। কিছু ক্ষেত্রে তো আপনি আইন কঠিন করবার কথা বলেছেন শুরুর দিকে, যখন ওই যে আপনার ব্যাংক লোন ডিফল্টার যারা, তাদের অন্য জিনিস আমি বলছি, যেখানে করা দরকার ওইটা তো ডেফিনেটলি করা দরকার আইনটাকে। এখন একজন টাকাটা দিচ্ছে না, সেটা তো আইন করতে হবে। আইন ইউ রিকোয়ার টু মানে ফর্মুলেট প্রপার ল টু এনফোর্স মানে কালেকশন অফ দোজ মানি ফ্রম উইলফুল ডিফল্টার। মানে লাস্টে এই যে ডিজিটাল প্রযুক্তির সময়, যেই সময় ইন্টারনেটে বিটকয়েন পাওয়া যায়, যেই সময় বাংলাদেশের 1 কোটি লোক রেমিটেন্সের উপর নির্ভর, বিদেশে বাঙালিরা বিদেশে টাকা কামাচ্ছে, সেই টাকা দিয়ে 1 কোটি লোকের জীবনযাপন অনেক উন্নতি হয়েছে। সেই সময় আমাদের মনটা ছোট করা উচিত না, আমরা সবাই মিলে কাজ করি। আমি প্রায়ই বলি যে 16 কোটি লোক, 32 কোটি হাত, আমরা যদি এখন খালি কাজ করি এবং জ্ঞান আহরণ যেরকম ভাবে ফ্রি হয়ে গেছে এই প্রযুক্তির জন্য,
সেই জ্ঞানটা ব্যবহার করি আমাদের এবং রেগুলারলি কাজ করি, বাংলাদেশে সোনার বাংলা হতে বেশি দিন সময় লাগবে না। মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য যে স্বপ্ন দেখেন, হয়তো সেই স্বপ্নের আগেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে আমাকে 1 মিনিট টাইম দেবেন আপনি। আমি অন্য একটা ইস্যুতে বলবো। 30 সেকেন্ড আমার হাতে সময় নেই। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি আপনার, যেমন আজকে আপনার এই সিভিল সার্ভেন্টদের বেতন বাড়ানো হয়ে গেল, তা আমি এডুকেশনে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করা উচিত হয়ে যাবে। এখন যে বেতনগুলো আছে টিচারদের, এটাকে টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ 3 গুণ বাড়ানো উচিত। কেন, যেখানে আমাদের মানে মানুষ যেখানে তৈরি করা হয়, সেখানে যদি ভালো লোক না থাকে, কিন্তু ভালো মানুষ তৈরি হবে না। কিন্তু কাজে ওই খাতে কিন্তু যথেষ্ট মানে সিভিল সার্ভেন্টের দুইটা কিন্তু একের সাথে মানে ইন্টারকানেক্টেড। আই হ্যাভ টু সে দ্যাট। এটাতে কিন্তু যথেষ্ট ফান্ড সেটাইজ করা উচিত এবং টিচারদের বেতন বাড়ানো উচিত বেশি, যাতে ভালো ভালো ছেলেমেলে টিচিং লাইনে যায় এগুলাতে। Then we can create right people for us. দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়বাদ সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার আব্দুল হাই সরকার এবং মিস্টার মোহাম্মদ আজিজ খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, দুজন উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পপতি, যেভাবে আমরা বলি না কেন, ওনাদের কথা শুনছিলাম এবং বেশ আশার কথা ওনারা শুনিয়েছেন, সাহস জুগিয়েছেন বাংলাদেশের 16 কোটি মানুষকে। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ এবং বাংলাদেশ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওনারা মনে করেন বাংলাদেশের সম্পর্কে বিশ্ববাসীর যে দৃষ্টিভঙ্গি সেটি আরও উন্নত হওয়া উচিত, কারণ বাংলাদেশ আরও অনেক বেশি ডিজার্ভ করে, অনেক বেশি সম্মান প্রত্যাশা করতে পারে, দাবি করতে পারে বিশ্ববাসীর কাছ থেকে। এবং সবাইকে উদারমনা, মুক্তমনা হবার জন্য বলেছেন। আইন কানুনগুলো যেখানে প্রয়োজন সংস্কার করা প্রয়োজন, কোথাও কঠোর করা দরকার, কোথাও শিথিল করা দরকার, সে কথা ওনারা জোরের সঙ্গে বলেছেন। কিছু কিছু ক্ষেত্রে রুলস রেগুলেশনসে বা গভর্নেন্সের ক্ষেত্রে আরেকটু শক্ত হওয়া দরকার বা আরেকটু ভালো হওয়া দরকার, বেটার পারফরমেন্স দরকার, এটি ওনাদের প্রত্যাশা। মোটামুটিভাবে একটা রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে এবং এক ধরনের ঐকমত্য জাতীয় ইস্যুগুলোতে যদি থাকে, তাহলে বাংলাদেশকে আসলেই আটকে রাখা খুব দূর হবে। এটি ওনারা মনে করেন যে লক্ষ্য নিয়ে বাংলাদেশে এগুচ্ছে রাজনৈতিক নেতৃত্ব বা যারা ক্ষমতায় আছেন, তারা যে লক্ষ্যের কথা, যে স্বপ্ন দেখাচ্ছেন, তার অনেক আগেই হয়তো বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছতে পারবে বলে ওনারা মনে করেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোকে ওনারা সাধুবাদ জানিয়েছেন এবং এটি অত্যন্ত প্রয়োজনীয় ওনারা মনে করেন। তবে একথাও ঠিক যে এই সার্ভিসটাও ওনাদের কাছ থেকে আদায় করবার জন্য সক্ষমতা, সেটিও কিন্তু থাকতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের। একই সঙ্গে শিক্ষা খাতে আমরা লক্ষ্য করছি যে গত বাজেটগুলোতে ধীরে ধীরে শিক্ষা খাতে বরাদ্দটা কমছে। শিক্ষা খাতের বাজেটটা বাড়ানো দরকার, এটি খুবই জরুরি। এবং সেই সঙ্গে শিক্ষাদানে যারা ব্যাপৃত, প্রাথমিক পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত, শিক্ষকদের বেতন সুযোগ সুবিধা বাড়ানোর দিকেও মনোযোগ দেওয়া দরকার। কারণ শিক্ষকতার ক্ষেত্রে, শিক্ষকতায় আগ্রহী এখন আর মেধাবী ছাত্রছাত্রীরা খুব একটা হতে চাইছে না, সেই দিকটা তো নজর দেওয়া দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।